নমস্কার বন্ধুরা, আজকেও চলে এসেছি সেই অনুষ্ঠানে যেখানে প্রবল জোরে হৃদয় তোমার সাথে, হ্যাঁ ঠিক তোমার সাথেই কথা বলে। আর আজকে আমি একটা অন্য ঘটনা দিয়ে ব্যাপারটা শুরু করি। লোকটা যন্ত্রণায় ছটফট করছিল অ্যাম্বুলেন্সের মধ্যে, নানা হাসপাতালে ছুটছিল অ্যাম্বুলেন্স, কোনো হাসপাতালেই তার জায়গা হচ্ছিল না। দুটো প্রাচীন হাসপাতাল বলে দিল না আমাদের এখানে সিট নেই। তারপর আস্তে আস্তে পরবর্তী একটা হাসপাতালে যখন লোকটা জায়গা পাওয়ার মতো অবস্থায় গেল, তখন তার মৃত্যু ঘটলো। এক অর্থে দেখলে এই মৃত্যুকে আমরা সহজ ভাষায় বলতে পারবো যে কি করা যাবে, আমাদের দেশের হাসপাতালে জায়গা নেই, কারোর তো কিছু করার নেই। আবার আমরা এই মৃত্যুর জন্য ডাক্তারবাবুর কলার চেপেও ধরতে পারি, অনেক সময় ধরিও রাগের জন্যে, যন্ত্রণার জন্যে। কিন্তু এই বিষয়টা কেউ ভেবে দেখি না, কেন হাসপাতালে সিট থাকবে না। তার মানে জনপিছু আমাদের দেশে হাসপাতালের শয্যার সংখ্যা অনেক কম। একটা রিপোর্ট তোমায় বলি, 2017 সালে জনপিছু হাসপাতালের বেড সংখ্যার একটা হিসেব প্রকাশিত হয়েছিল। সেই জনপিছু হাসপাতালের বেড সংখ্যার নিরিখে সবচেয়ে এগিয়ে আছে জাপান। জাপানে প্রতি 10,000 লোকের জন্যে 130.5টি হাসপাতালের বেড বরাদ্দ হয়। আমেরিকায় প্রতি 10,000 লোকের জন্যে 27টি বেড বরাদ্দ হয়। চীন, যে চীনকে আমরা সবসময় সমালোচনা করি, সেই চীনে প্রতি 10,000 লোকের জন্য 43খানা হাসপাতালের বেড বরাদ্দ হয়। ভারতে বরাদ্দ হয় মাত্র 5.3টা বেড। তাহলে কি করা যাবে বলো? 10,000 লোক পিছু যদি 5.3টে বেড থাকে, তাহলে তো বহু লোককে বিনা চিকিৎসায় মরতে হবে। সুতরাং এই বিনা চিকিৎসায় মানুষের মরণটা রোধ করার জন্য কোনো ম্যাজিক নয়, হাসপাতালের বেডের সংখ্যা বাড়াতে হবে। এটা যদি ঘটনার একটা দিক হয়, তাহলে আরেকটা দিকে আমরা আসছি, যেটা খুব ভয়ের ব্যাপার লাগছে। সেটা হচ্ছে এই করোনা অতিমারির সময়ে, যে সময়ে মানুষের কাছে খাবার নেই, আজকে স্কুল কলেজ আস্তে আস্তে খোলার দিকে যাচ্ছে, সেই সময় কিন্তু যে কারণে গ্রাম বাংলায় মানুষ প্রবলভাবে ছুটে যেত স্কুল কলেজে, সেই বিষয়টি ছিল হচ্ছে মিড ডে মিল। আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার এবছরের বাজেটে মিড ডে মিলের খরচাটাও কমিয়ে দিল। 2019-20 সালে 12,900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল মিড ডে মিলের জন্য, খুব অল্প বরাদ্দ। আর এই বছর দেখা গেল, মানে 20-21 সালে 11,500 কোটি টাকা, মানে 12,900 কোটি টাকা থেকে 11,500 কোটি টাকা এসে গেল। তাহলে দেখা যাচ্ছে কি, এমন একটা দেশ যেখানে হাসপাতালে বেড নেই, অভুক্ত মানুষের খাদ্য নেই, শিশুর প্রোটিন নেই, সেরকম একটা দেশে পশ্চিমবঙ্গে আজকে নির্বাচন আসছে। আর এই নির্বাচন যখন আসছে, তখন কিন্তু বামপন্থী দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। বামপন্থী দল বলতে বামফ্রন্টের দলগুলো তাদের সিপিএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এরা তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। এই আবহে তাদের ইস্তেহার প্রকাশ করেছে। এবং প্রথমেই যদি আমরা ইস্তেহারের দিকে তাকাই, তাহলে দেখব অনেক উল্লেখযোগ্য দিক এই ইস্তেহারে যেমন আছে, তেমন এই ইস্তেহারকে ধরে নানা প্রশ্নও চলে আসতে পারে। প্রথম উল্লেখযোগ্য দিক কি, ইস্তেহারে পরিষ্কারভাবে বলা রয়েছে যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে তারা রক্ষা করবেন। ইস্তেহারের আরেকটা উল্লেখযোগ্য দিক কি, যেটা নিয়ে আমরা খুব কম আলোচনা করি, সেটা হলো ভাষিক সংখ্যালঘুদের অধিকার। সংখ্যালঘু বলতে শুধু ধর্মীয় পরিচয়কে বোঝায় না, ভাষিক সংখ্যালঘু হয় অনেক দিন পরে একটা সঠিক দৃষ্টিভঙ্গিতে বামফ্রন্ট এগিয়েছে। যে আজকে আমার রাজ্যেই ধরো উর্দু স্পিকিং মানুষ হয়তো 6% বা 5% আছেন, তাদের ভাষারও তো অধিকার রয়েছে। আজকে আরও ছোট ছোট যে ভাষাগুলো পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে, সেই ভাষাগুলোর তো অধিকার রয়েছে। সাঁওতালি ভাষারও তো একটা অধিকার রয়েছে। শুধু বাংলা ভাষার চর্চা, চারিদিকে বাংলা সাইনবোর্ডের মাধ্যমে, শুধু বাংলা ভাষার চর্চার মাধ্যমে এটা যেন কখনো না হয় যে অভিযোগটা আমরা হিন্দির বিরুদ্ধে করে থাকি, যে বাংলা ভাষা অন্যান্য ভাষাগুলোর বিকাশকে অবরুদ্ধ করে দিচ্ছে। তাহলে এটা একটা বামফ্রন্টের নির্বাচনী ইস্তেহারের একটা ইতিবাচক দিক। আরেকটা জায়গায় বামফ্রন্ট এবারে নির্বাচনী ইস্তেহারে খুব সুন্দর বলেছেন যে 2,000 ইউনিট, মানে বিদ্যুতের বিলের ওপর তাদের নজর থাকবে, এবং 2,000 ইউনিট পর্যন্ত যে সমস্ত মানুষ বিদ্যুৎ ব্যবহার করবেন সেখানে ভর্তুকিরও ব্যবস্থা থাকবে। খুব ভালো কথা। কিন্তু বিদ্যুতের এই যে মূল্যবৃদ্ধি, এর শুরুয়াত কিন্তু হয়েছিল সেই বামফ্রন্ট আমলেই। ফলে আজকে একটা প্রশ্ন এসে যায় যে 2,000 ইউনিট অবধি আমরা যারা ব্যবহার করব, অর্থাৎ মানে কী বলবো, মিডিয়াম কাস্টমাররা, প্রান্তিক কাস্টমাররা, তাদের ওপর ভর্তুকি দেওয়া সরকারের অন্যতম একটা কাজ। সেই কাজটা হোক,
কিন্তু বিদ্যুতের বিল এত বেশি করে বাড়লো কী করে, তার সূচনা বিন্দু নিয়েও কিন্তু একটা ভাবার জায়গা বোধহয় দরকার ছিল, নিজেদের সেলফ ক্রিটিসিজমের জায়গার দরকার ছিল যে আমরা ভুল করেছিলাম। লেনিন কমিউনিস্ট পার্টিকে বোঝাতে গিয়ে কি বলছেন, কেন ভুল করেছিলামটা তুলে ধরা দরকার। তিনি পরিষ্কার বলছেন যে কমিউনিস্ট পার্টির অন্যতম বিষয় হলো সে শুধু নিজের কাজের সমালোচনা নিজেদের আভ্যন্তরীণ মিটিংয়ে করবে না, সেই সমালোচনাকে সেই জনগণের সামনে তুলে ধরবে। আরেকটা মজার বিষয় থাকে, যে কোনো রাজনীতিতেই থাকে, সেটা হলো রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ। রাজনৈতিক পার্টিগুলো এমন একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে যার কিন্তু বহু মানে হতে পারে। যেমন দেখুন, আমাদের কাছে সবার কাছেই একটা বিষয় পরিষ্কার যে রাজনৈতিক নেতারা সবসময় সত্যি কথা বলেন না, বেশিরভাগ সময়ই বোধহয় তারা মিথ্যেটা বলেন। কিন্তু সংসদীয় শব্দে কোনো মিথ্যে শব্দের জায়গা নেই। সংসদে দাঁড়িয়ে আপনি মিথ্যা ভাষণ বা মিথ্যে কথা বলতে পারবেন না, এরকম একটা ডেকোরাম তৈরি করা হয়েছে। তার মজাটা এখানে যে একটা পেশার অন্যতম জায়গা হয়ে রয়েছে মিথ্যে, কিন্তু আমরা সেই মিথ্যের স্বীকৃতি দিই না। আরও গভীরে যদি ব্যাপারটাকে নিয়ে যাই যে রাজনৈতিক শব্দ কীরকম হয়, তাহলে বোঝাতে গেলে সেই কাউটস্কি, লেনিনদের গুরু কাউটস্কি, যিনি কিনা ছিলেন একটা সময় জার্মান কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা, তিনি বলেছিলেন গ্রেট ইন্ডিয়ান রাবার। একটা আলোচনা হচ্ছিল যে বুর্জোয়া দেশগুলোতে দ্বিতীয় আন্তর্জাতিকের নেতা ছিলেন কাউটস্কি। তো বুর্জোয়া দেশগুলোতে কমিউনিস্ট পার্টি বুর্জোয়া ক্ষমতায় যেতে পারে কি না, কমিউনিস্ট পার্টির ভেতরকার একটা অত্যন্ত তীব্র একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব প্রসঙ্গে বলতে গিয়ে কাউটস্কি বলেছিলেন যে সেখানকার অবস্থা, কমিউনিস্ট পার্টির চরিত্র ইত্যাদি বিষয়গুলোকে মাথায় রেখে আমরা বুর্জোয়া সরকারে অংশগ্রহণ করলেও করতে পারি। এই প্রস্তাবটা পাশ হয়েছিল। তখন কাউটস্কির অনেক সমালোচক বলেছিল এই প্রস্তাবটা আসলে হলো গ্রেট ইন্ডিয়ান রাবারের মতো, টানলে বিরাট বড় হয়ে যায় এবং এই প্রস্তাবের মধ্যে সব কিছু চলে আসে। ধরুন একটা জায়গায় কমিউনিস্টদের সত্যিই প্রভাব আছে, সেখানে তারা সমর্থন করলে একটা দল সরকারে আসবে, সেই অবস্থায় তারা সরকারে গেলেন, তার মানে এই কমিউনিস্ট পার্টির প্রভাব ইত্যাদি বিষয়গুলো একটা ইতিবাচক জায়গা তৈরি হলো। আরেকটা জায়গায় কমিউনিস্ট পার্টির সেই অর্থে প্রভাব নেই, কিন্তু তারা সরকারে গেলে কোনো ধরনের কোনো পরিবর্তনও ঘটাতে পারবেন না। তবু যদি সেই কমিউনিস্ট পার্টি সেইখানে যায়, এই কথা কাউটস্কির ওই কথাকে ধরে যে আমাদের একটা প্রভাব রয়েছে, আমরা তো কিছু সিট অন্তত জিতি, তাহলেও কিন্তু আপনি কথাটাকে অস্বীকার করতে পারবেন না। কিছু সিট জেতা মানে হয়তো একটা প্রভাব থাকা। তাহলে এটা হলো গ্রেট ইন্ডিয়ান রাবার। এবং রাজনৈতিক দলগুলো এটাকেই ব্যবহার করে। এবারের বামফ্রন্টের নির্বাচনী ইস্তেহারেই সেই খেলাটা ভীষণভাবে আছে, ভাষার খেলাটা ভীষণভাবে আছে। এবার বামফ্রন্ট একটা ঐতিহাসিক ঘোষণা করেছে যে শিক্ষায় যে বাজেটের 20% বরাদ্দ করা হবে এবং অস্থায়ী শিক্ষকদের প্রতি ন্যায়সঙ্গত দৃষ্টিভঙ্গি রাখা হবে। অস্থায়ী শিক্ষকদের প্রতি সদার্থক দৃষ্টিভঙ্গি রাখা হবে। এবার এই সদার্থক শব্দের মানেটা ভয়ঙ্কর হতে পারে। আপনি আমার চ্যানেলটা দেখেন, কখনো আপনার মনে হয় না যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত, তবু আপনি আমার চ্যানেলের প্রতি একটা সদার্থক দৃষ্টিভঙ্গি রাখেন, যে ঠিক আছে আমি দেখি তো। তেমনি আপনার পাড়ায় একটা লোক প্রতিদিন মার খায়, তার দারিদ্র্য ঘোচে না, আপনিও তার প্রতি একটা সদার্থক দৃষ্টিভঙ্গি রেখে বলেন ওফ ছেলেটা কি ভালো ছেলে, কি বিনয়ের সাথে কথা বলে। অর্থাৎ তার জীবনের কোনো পরিবর্তনের ক্ষেত্রে আপনি কোনো ভূমিকা রাখেন না, কিন্তু তাকে ওপরসা ভালো বলেন। এটাও তো একটা সদার্থক দৃষ্টিভঙ্গি। ফলে সদার্থক দৃষ্টিভঙ্গির কিন্তু বহু মানে হয়। এই সদার্থক শব্দটি বলার ভেতর দিয়ে অস্থায়ী শিক্ষকদের যে দাবিগুলোর জন্য আজকে তারা লড়ছেন, তৃণমূলের লাঠিও তারা খেয়েছেন, সেই দাবিগুলোকে একভাবে কিন্তু অস্বীকার করে যাওয়া হলো। বামফ্রন্ট কিন্তু পরিষ্কারভাবে এই কথা বললেন না যে তারা ক্ষমতায় এলে অস্থায়ী শিক্ষকরা আজকে যে দাবিগুলো নিয়ে লড়ছেন সেই দাবিগুলো মেনে নেওয়া হবে। এইটা হলো আমাদের রাজনীতির আরেকটা জায়গা। বামফ্রন্টের এবারের নির্বাচনের আরেকটা বড় দিক কি, সেটা হলো প্রবলভাবে ধর্মনিরপেক্ষতার জায়গাটাকে তুলে ধরা। এবং এখানে পরিষ্কার তারা ঘোষণা করেছেন যে এনআরসি বা এই রাজ্যে তারা ক্ষমতায় এলে কোনোভাবেই এনআরসির মতো কোনো কালা কানুন লাগু করবে না। খুব ভালো কথা। কিন্তু ব্রিগেডে আব্বাস সিদ্দিকির সাথে ওই একই মঞ্চ শেয়ার করার পরে আজকে কিন্তু বামফ্রন্টের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যের চেয়েও বড় কথা, বামফ্রন্টের রাজনীতিতে ধর্মের থেকে দূরে থাকার যে লাইনটা ছিল, যে লাইনটা আমাদের কাছে খুব একটা চেরিশ করার মতো লাইন, যে ভারতবর্ষে যতবারই নির্বাচন আসে নরেন্দ্র মোদী মন্দিরে গেলে রাহুল গান্ধী মন্দিরে ছোটেন, মমতার ক্ষেত্রেও একই কথা বলা যায়
যে তাদের মন্দির মসজিদ দরগায় যেতে হয়, কিন্তু ভারতীয় বামপন্থীদের ঐতিহ্য, শুধু সিপিএম সিপিআই বামফ্রন্টের 4টে দলের কথা বলবো না, আজকে ভারতীয় বামপন্থীদের ঐতিহ্য সামগ্রিকভাবে যে ভারতবর্ষে বামপন্থীর কাঠামো আছে, এটা তো সিপিএম সিপিআই ধরে নেই, আর প্রচুর দল রয়েছে, তাদের একটা ঐতিহ্য কি, সার্বিক একটা ঐক্যের জায়গা কি, ধর্ম আর রাজনীতির মেলবন্ধন থেকে দূরে থাকা। যে কোনোভাবেই ভোট এসছে মানে অমুক নেতা মন্দিরে প্রচার করেছে মানে আমাকেও মন্দিরে গিয়ে পুজো দিয়ে প্রচার করতে হবে, এটা বিষয় নয়। আমি জনগণের মৌলিক সত্য কথাগুলো তুলে ধরবো, তার পেটের খাদ্যের কথাগুলো তুলে ধরবো, তার জীবিকার নিরাপত্তার কথাগুলো তুলে ধরবো। তখন কিন্তু স্বাভাবিকভাবেই বিড়ি শ্রমিক থেকে সাধারণ যিনি মুটে মজুর তারা কিন্তু আমার সাথে আসবে, এবং এটা হয়েছিল, বামফ্রন্ট শাসনেই হয়েছিল। 87 সালে যখন রাজীব গান্ধী ভয়ঙ্কর হবে, তখন আমরা খুবই ছোট, 87 সালে যখন রাজীব গান্ধী ভয়ঙ্করভাবে বামফ্রন্টকে উৎখাতের ডাক দিয়েছিলেন, সেই সময় কিন্তু বামপন্থী নেতাদের মন্দিরে মন্দিরে গিয়ে প্রার্থনা করতে হয়নি। তখন কিন্তু বাংলা তার জাগরুক সংস্কৃতি দিয়ে, তার শ্রেণী সংগ্রামের একভাবে একটা ঐতিহ্য দিয়ে কিন্তু রুখে দিয়েছিল সেই বিরাট ঝড়কে। 87 সালের নির্বাচনের কথা আমি বলছি। তাহলে এটা বামপন্থী সংস্কৃতির একটা জায়গা, কিন্তু সেই জায়গাটা ব্রিগেডের সমাবেশের পরে কিছুটা হলেও কালিমা লিপ্ত হয়েছে বলে আমার মনে হয়। সেখান থেকে তারা কিন্তু একটা উঠে দাঁড়ানোর অন্য ধরনের একটা স্পেস তৈরি করছে না। আরেকটা বিষয় যেটা আমার ভালো লেগেছে বামফ্রন্টের নির্বাচনী এজেন্ডায়, সেটা বলছে যে শ্রমিকদের ন্যূনতম মজুরি আর 400 টাকা রাখা যাবে না, সেটাকে 700 টাকা করতে হবে, অর্থাৎ মাসে একজন শ্রমিকের ন্যূনতম আয় হবে 21,000 টাকা। এবং তার সাথে সাথে তারা এই কথা বলছেন যে তারা ক্ষমতায় এলে বন্ধ কলকারখানা শ্রমিকদের 2,500 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া, 2,500 টাকা করে ভাতা দেওয়া হবে। খুব 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 সুন্দর কথা, কিন্তু আমি বলবো একবার দুদিন নয় তো, 34 বছর বাম গভর্নমেন্ট এখানে ছিল, বিপ্লব করতে পারেনি বলে তাদের প্রতি আমার কোনো দোষ নেই, কারণ বিপ্লবটা হাতের মোয়া নয় যে চাইলেই আপনি করে ফেলতে পারবেন, কিন্তু এইটা তো করা যেত, যেটা তাদের 112 নম্বর ধারায় তারা বলেছিলেন যে একটা অন্য ধরনের সরকার, যে সরকার অনেক বেশি বিনম্র মানে মানুষকে রিলিফ দেওয়ার কর্মসূচিগুলোকে চ্যাম্পিয়ন করে তুলবে। তাহলে বামফ্রন্ট শাসনে সেই অর্থে শ্রমিকদের আয় কেন বাড়েনি? এবং আজকে আরেকটা প্রশ্ন থেকে যায় এর সাথে সাথে, যে সেই সময়কার পরিসংখ্যান বলছে সবথেকে বেশি পিএফের টাকা যে রাজ্যগুলোতে মারা যেত শ্রমিকদের, সেই রাজ্যের নাম ছিল পশ্চিমবঙ্গ। তারা আজকে সময় ছিল অতীতের ভুলগুলোকে নিয়ে আরও গভীরভাবে পর্যালোচনা করে সেগুলো তুলে ধরার। এর চেয়ে ভালো সময় কখনো পাওয়া যায়নি যে অতীতের ভুলগুলোকে যদি তুলে ধরে বামপন্থী নেতারা বলতেন হ্যাঁ এই জায়গাগুলোতে আমরা ব্যর্থ হয়েছিলাম কাজ করতে, কিন্তু আজকে যদি আমাদের সুযোগ দিন তাহলে আমরা এই জায়গাগুলোতে আপলিফমেন্ট ঘটাবো, তাহলে কিন্তু তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের এই নির্বাচনী ইস্তেহারটা আরও বেশি একটা উন্নততর জায়গার দিকে যেতে পারত। এবারের নির্বাচনের ইস্তেহারে আরেকটা জায়গার ওপরও বামফ্রন্ট ভীষণভাবে জোর দিয়েছে, সেটা হলো স্বাস্থ্য খাতে বামফ্রন্ট বলছেন যে স্বাস্থ্য খাতে সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাটাই হবে সরকারি ব্যবস্থা, এবং সরকারি ব্যবস্থার সুফল প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া যাবে। খুব সুন্দর কথার সমষ্টি, কিন্তু হাসপাতালের বেড বাড়ানো সহ স্বাস্থ্য খাতে কী কী কাজ আমি পার্টিকুলারলি 5টা অন্তত কাজ, পুরোটা যদি নাও পারা যায় 5টা কাজ আমি পার্টিকুলারলি ক্ষমতায় এলে করব, সে কথার কিন্তু উল্লেখ বামফ্রন্ট তার ইস্তেহারে লেখেনি। যেমন বামফ্রন্ট অবশ্যই তার ইস্তেহারে লাইব্রেরিগুলোর উন্নতি ঘটানোর কথা বলা হয়েছে, কিন্তু রুশ বিপ্লব যখন হচ্ছে তখন অনেকে লেনিনকে সন্দেহ প্রকাশ করেছে যে লোকটাকে উন্মাদ হয়ে যাচ্ছে, সে বারবার এই ভয়ঙ্কর ঘটনা প্রবাহের ভেতরেও লাইব্রেরি এবং কী করে সিনেমা জগতের উন্নতি করা যাবে তা নিয়ে ভেবে যাচ্ছে। তাহলে লাইব্রেরিকে লেনিন চেয়েছিলেন প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে, বইকে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিতে। ইভেন কি করোনা মোকাবিলার সময় পিনারায় বিজয়ন বইকে অত্যাবশ্যকীয় বিষয় হিসেবে ঘোষণা করেছিলেন। তাহলে বামফ্রন্টের লাইব্রেরি উন্নয়ন কর্মসূচির মধ্যেও কিন্তু সেই অর্থে গভীর কোনো জায়গা পাওয়া যায়নি। সেখানে কতগুলো কথা রয়েছে যে আমরা ক্ষমতায় এলে লাইব্রেরির উন্নয়ন ঘটাবো, লাইব্রেরির প্রসার ঘটাবো, অর্থাৎ প্রতিটা ঘরে লাইব্রেরিকে পৌঁছে দেওয়া, আর যেটা 1920 সালে লেনিনরা ভেবেছিলেন আজকে 2021 সাল, সেই বিষয়টা কিন্তু এবারের নির্বাচনী ইস্তেহারে তেমনভাবে আসেনি। আরেকটা জায়গাও বামফ্রন্টের নির্বাচনী ইস্তেহার নিয়ে বলার জায়গা, সেটা হচ্ছে খুব সঠিকভাবেই বামফ্রন্ট বলেছে যে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস, যেটা একটা সময় বামপন্থী আন্দোলনের চাপেই সরকারি কমিশন তৈরি হয়েছিল, কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তার একটা রাজ্য থেকে তার যা আয় হয় ট্যাক্স বাবদ, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের তো কোনো টাকা হয় না, তার 50% রাজ্য সরকারকে দিতে হবে।
এই দাবিকে ভীষণ গভীরভাবে আমি সমর্থন করি এবং তার সাথে সাথে এটাও বামফ্রন্ট তার দাবিতে বলেছে জিএসটি বাবদ যে টাকা রাজ্যের প্রাপ্য হয় সেই টাকাগুলো মিটিয়ে দিতে হবে। আমি এর আগের অনুষ্ঠানেও বলেছিলাম যে একদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও এই দাবি করছে, আবার কেরালার পিনারাই বিজয়ন সরকারও এই দাবি করছে যে জিএসটি বাবদ রাজ্যের যে প্রাপ্তি রয়েছে সেই প্রাপ্তিটা দিতে হবে। এটা একদম সঠিক জায়গায় বামফ্রন্ট হিট করেছে যে 50% দিতে হবে রাজ্য সরকারকে, রাজ্যের ট্যাক্সের 50%, রাজ্য থেকে যে ট্যাক্সটা আয় হচ্ছে তার 50% রাজ্যকে দিতে হবে। তার সাথে সাথে বোধহয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক করার দাবিগুলো আজকে বামফ্রন্ট তুলতে পারত। সেই দাবিগুলো কিন্তু এবারের নির্বাচনী ইশতেহারে সেই অর্থে আসেনি। আরেকটা বিষয়কে বামফ্রন্ট এবারের নির্বাচনে ইশতেহারে যুক্ত করেছে, সেটা হলো কৃষিক্ষেত্রের বিষয়। এখানে তাদের নিজেদের সমালোচনাও হয়তো কিছুটা রয়েছে। কৃষিক্ষেত্রের বিষয়ে বামফ্রন্ট পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে কৃষিতে কোনোভাবেই কর্পোরেটাইজেশনকে বরদাস্ত করা হবে না, এই কৃষি বিলগুলোকে যে নরেন্দ্র মোদী সরকারের কৃষি বিলগুলোকে বরদাস্ত করা হবে না। এবং তারপর তারা স্বীকার করে নিয়েছে যে ভূমি সংস্কারের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে তারা ক্ষমতায় এলে সেই কাজটা করবেন। এবং তৃণমূল সম্পর্কে একটা অভিযোগ তাদের নিশ্চয়ই রয়েছে, যে অভিযোগটা নিয়ে আমাদেরও ভাবা উচিত যে ভূমি সংস্কারের ফলে যে জমি একসময় যে প্রান্তিক মানুষ যে জমি পেয়েছিল এখন একটা উল্টো প্রক্রিয়াও নাকি ঘটছে বলে বামফ্রন্ট দাবি করেছে, সেই জমিগুলো জোরদারদের হাতে চলে যাচ্ছে। ফলে এটা নিয়ে গভীরভাবে ভাবার ব্যাপার। কিন্তু তারা এই কথা অন্তত পরিষ্কার বলেছেন যে ভূমি সংস্কারের যে অসমাপ্ত কাজ, অর্থাৎ ভূমি সংস্কার যে পূর্ণতা পায়নি, যেটা অনেক দিন আগে থেকেও আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলে এসেছি যে পশ্চিমবঙ্গের মাইল ডোজের ভূমি সংস্কার হয়েছে। যেভাবে বুর্জোয়া কান্ট্রিগুলোতেও ভূমি সংস্কার তীব্রতম হয়, চাষির আয় ক্ষমতা বিরাটভাবে বাড়ে, সেরকম কাজটা পশ্চিমবঙ্গে হয়নি। অন্তত আগে টেকনিক্যালি হলেও বামফ্রন্ট এটা অ্যাডমিট করেছে, এটা খুব একটা ভালো বিষয়। এবারে নির্বাচনী ইশতেহারে আরেকটা জিনিসও আমাকে খুব মানে অদ্ভুত লাগলো, সেটা হলো যে বামফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কিন্তু সেই অর্থে তৃণমূল সম্পর্কে, তৃণমূলের কাজকর্মকে প্রবলভাবে একজন বিরোধী দল হিসেবে যেভাবে উন্মোচন করা দরকার সেই উন্মোচনের জায়গাটা কম। এখন বামপন্থী নেতারা অনেক সময় অনেক জঙ্গি কথা বলেন তৃণমূল সম্পর্কে, এই কাটমানি খাচ্ছে, ও খায়, এই খাচ্ছে, সে খাচ্ছে, এগুলো কিন্তু কোনো রাজনৈতিক শব্দ নয়। এখানে বলা হয় যে 2017 সালের পর থেকে কিছু জনবিরোধী আইন তৃণমূল প্রণয়ন করেছে। তৃণমূলের শাসনে, যেটা স্বাভাবিকভাবেই তারা বলেন, লুম্পেন্সি বেড়েছে, গুন্ডাগার্দি বেড়েছে ইত্যাদি কথাগুলো বলা হয়েছে, কিন্তু সেগুলো সবই সন্ত্রাস বেড়েছে, সেগুলো সবই খুব মামুলি রাজনৈতিক আক্রমণ। কেন বামফ্রন্ট তৃণমূল শাসনের এত তীব্র বিরোধিতা করছে তাকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরার বিষয়টা কিন্তু এবারের খসড়া নির্বাচনী ইশতেহারে সেভাবে আমরা এখনও পাইনি। এটা একটা বড় জায়গা বলে আমার ধারণা। এর সঙ্গে সঙ্গে আরেকটা জায়গাকেও বামফ্রন্ট অ্যাড্রেস করেছে আমার মনে হয়, যেটা এর আগে অনুষ্ঠানে বলেছিলাম, যে শিল্প বিষয়টা শুধু শিল্পপতিদের হাতে আবদ্ধ থাকবে কেন। বামফ্রন্ট প্রবলভাবে আজকে একটা কথা তার নির্বাচনী ইশতেহারে এই প্রসঙ্গটা তুলে ধরার চেষ্টা করেছে। স্মল এবং মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিকে তারা গুরুত্ব দেবেন এবং পঞ্চায়েত এবং পৌরসভার মাধ্যমে শিল্প চালানো যায় কি না, পঞ্চায়েত এবং পৌরসভার উদ্যোগে শিল্প চালানো যায় কি না সেদিকে তারা দৃষ্টি নিক্ষেপ করবেন। এটা খুব ভালো কাজ। চীনে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান চালাচ্ছে পৌরসভা। ফলে এই যে একটা অন্য মোড অফ ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট, সেইটার দিকে বামফ্রন্ট যখন দৃষ্টিপাত করেছে সেটাকে অবশ্যই একটা স্বাগত আমি জানাবো। এবং তার সাথে বলবো যে চীনে যেভাবে অ্যান্টি লেবার লজ নানা সময় জারি হয়েছে, এখানে অন্তত সেই জায়গাটা জারি হবে না। এবং বামফ্রন্টকে এই কথাও বুঝতে হবে, যে কথা বোঝার ক্ষেত্রে তাদেরকে একটা বিরাট গ্যাপ থেকে যায়, যে শিল্পায়নের মৌলিক শর্ত কি, ন্যানো গাড়ি না জনগণের জীবন জীবিকার প্রয়োজনগুলো মেটানো। অনেক দিন আগে জ্যোতির্ময় বসু, বামপন্থী সাংসদ জ্যোতির্ময় বসু, তিনি কিন্তু পার্লামেন্টে দাঁড়িয়ে মারুতি প্রকল্পের বিরুদ্ধে একটা বিরাট ভাষণ দিয়েছিলেন, সঞ্জয় গান্ধীর মারুতি প্রকল্পের বিরুদ্ধে। এবং যে ভাষণটা আমার মনে হয় আজও ভারতীয় রাজনীতির ছাত্র হিসেবে আমাদের প্রত্যেকের গভীরভাবে বোঝা উচিত এবং সেটা নিয়ে গভীরভাবে চর্চা করা উচিত। পার্লামেন্টে শোনা, আমার ক্ষুদ্র জ্ঞানে শোনা ভাষণগুলোর মধ্যে, শোনা মানে পড়া আর কি, পড়ার ভেতর দিয়ে পড়া ভাষণগুলোর মধ্যে সেই ভাষণটি একটা অন্যতম মৌলিক দিক। সেখানে মারুতি উদ্যোগের বিরোধিতা করতে গিয়ে মাননীয় সাংসদ জ্যোতির্ময় বসু বলেছিলেন বানর থেকে মানুষ এসছে, কিন্তু মানুষ থেকে বানরে তো আমরা ফিরবো না। প্রগতি হয় বানর থেকে মানুষে, কিন্তু মানুষ থেকে বানরে ফেরা যায় না। তেমনি
আজকে সঞ্জয় গান্ধী মধ্যবিত্তের জন্য গাড়ি আনছেন অল্প পয়সায়, সেটা একটা দিক, কিন্তু গণপরিবহন ব্যবস্থার কি হবে? কোটি কোটি মানুষ তো মারুতি, ভারতবর্ষের মতো আর্থসামাজিক দেখে মারুতি গাড়ি কিনতে পারবে না, কিনতে পারলে তো খুব ভালো ব্যাপার ছিল, কিন্তু কোটি কোটি মানুষ তো মারুতি গাড়ি কিনতে পারবে না। তাহলে সে আমরা গণপরিবহন ব্যবস্থার উন্নতি ঘটানোর দিকে তাকাবো, না মারুতি কোম্পানির উন্নতি ঘটানো, ছোট গাড়ির ভেতর দিয়ে মধ্যবিত্তের মানে জীবনে স্বাচ্ছন্দ্য আনার দিকে তাকাবো? এটা একটা মৌলিক প্রশ্ন। শুধু সঞ্জয় গান্ধীর কোম্পানিতে কি দুর্নীতি হয়েছিল, মারুতি কারখানা তৈরি করতে গিয়ে কি দুর্নীতি হয়েছিল, সেটাকে জ্যোতির্ময় বসু তুলে ধরেননি। জ্যোতির্ময় বসু সিপিএমের সাংসদ একটা মৌলিক প্রশ্নকে তুলে ধরেছিলেন, যে ভারতের মতো দেশে উন্নয়নের অভিমুখটা কোন দিকে হবে, গণপরিবহনের উন্নতি নাকি ব্যক্তিগত পরিবহনের উন্নতি? এই বিষয়টাকে জ্যোতির্ময় বসু সেদিন গভীরভাবে তুলে ধরেছিল, যেটা নিয়ে কিন্তু আজও আলোচনা গভীরভাবে দরকার। আজকে বামফ্রন্টের পতনের পেছনেও কিন্তু সেই বিষয়টা গভীরভাবে কাজ করে গেছিল বলে আমার ধারণা। যে সময় তারা ন্যানোর কথা বলছিলেন, সে সময়ও কিন্তু গণপরিবহন ব্যবস্থা ক্রমশ বিপর্যস্ত হয়ে আসছিল। আজকে তো গণপরিবহন ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়েছে। ফলে গণপরিবহন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনার একটা বিষয় বামফ্রন্টের ইস্তেহারে থাকলে খুব ভালো জায়গা হতো বলে আমার ধারণা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ও বামফ্রন্ট তার ইস্তেহারে রেখেছে, সেটা হলো যে তারা ক্ষমতায় এলে প্রবলভাবে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবে, মিথ্যে মামলাগুলো প্রত্যাহার করে নেবে। এটা খুব ভালো বিষয়। রাজনীতিতে রাজনৈতিক বন্দীদের মুক্তিদানের প্রসঙ্গটি সবচেয়ে ভালো বিষয়, মিথ্যে মামলা তুলে নেওয়াও খুব ভালো বিষয়। কিন্তু তার সাথে সাথে বেশ পুরনো স্মৃতি মনে পড়ে যায় যে বামফ্রন্ট আমলে এপিডিআর অভিযোগ করেছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো রাখার অপরাধে মানুষ অ্যারেস্টেড হয়েছেন। তাহলে সেই ভুলগুলো, অতীতের সেই ভুলগুলোকে আজকে চিহ্নিত করা বোধহয় খুব জরুরি বিষয় ছিল। বামপন্থী আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্যেই এই ভুলগুলোকে চিহ্নিত করার বিষয় ছিল। তাদের বলা উচিত ছিল যে আমাদের ভুল হয়েছিল অতীতে। অতীতের বামফ্রন্ট সরকারের কাজের মানে পুঙ্খানু যদি একটা মূল্যায়ন থাকতো, পুঙ্খানু না হলেও মোটা দাগেরও যদি একটা মূল্যায়ন থাকতো যে কী ভুলগুলো আমরা আর করবো না, তাহলে বোধহয় এই ইস্তেহারের একটা অন্য চরিত্র আমরা পেতে পারতাম। এর সাথে সাথে এবার একটা জিনিস যোগ করি, সেটা হলো রাজনীতি বোধহয় একটা তীব্রতম, শুধু মানে ওয়ার্ডস গেম নয়, রাজনীতি বোধহয় শুধুমাত্র সম্ভাবনা শিল্প নয়, সেটা কিন্তু দার্শনিক ডিবেটের একটা ভয়ঙ্কর জায়গা। এবং আমরা যদি দেখি সেই সিঙ্গুর নন্দীগ্রাম থেকে আজ অবধি বামফ্রন্ট এবং তৃণমূলের মধ্যে কিন্তু খুব গৌণ অল্প পরিসরে হলেও একটা গভীর দার্শনিক ডিবেটের জায়গা রয়েছে, যেটা আজকে ধর্মীয় রাজনীতির উত্থানের ভেতর দিয়ে কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। ধর্মীয় রাজনীতির উত্থান রাজনীতিকে, আর তথাকথিত ধর্মীয় রাজনীতির উত্থান, আমি একটু ভুল বললাম, তথাকথিত ধর্মীয় রাজনীতির উত্থান রাজনীতিকে আরও নামিয়ে দিচ্ছে। কীরকমভাবে নামাচ্ছে? এই খবরের কাগজে পড়েছিলাম যে মাননীয় বিধায়ক জটু লাহিড়ী নির্বাচন ঘোষণা হওয়ার আগেই তার লোকদের দিয়ে নাকি দেয়াল লেখাচ্ছিলেন তিনি যেই প্রার্থী হলেন না, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন। তারপর বললেন আমি সম্মানের সাথে রাজনীতি করতে চাই। মানে তাকে প্রার্থী করা হলেই সম্মান থাকতো, তার যেহেতু এবার তাকে প্রার্থী করা হয়নি, তার সম্মান নাকি নষ্ট হয়ে গেছে। এই যে একটা ভয়ঙ্কর অপরচুনিজম, এর বিরুদ্ধে কিন্তু দার্শনিক সংগ্রাম হচ্ছে আমার সরকার কি করলো, আর বিরোধীর কাজ হচ্ছে যে তোমার সরকার কি, সরকারের কাজ হচ্ছে এটা তুলে ধরো আমার সরকার কি করলো, আর বিরোধীর কাজ হচ্ছে যে আমরা সরকার এলে আরও কি ভালো কাজ করতাম। এখানে কোনো ধর্মের স্পেস নেই, সেই অর্থে অপরচুনিজমের স্পেস নেই। আমরা এবার বামফ্রন্টের নির্বাচনী ইস্তেহারের সঙ্গে তৃণমূলের পারফরমেন্সের কিছু জায়গাকে যদি একটু দেখি, তাহলে বোধহয় এই বিষয়টা বুঝতে পারবো যে তৃণমূল শাসনে বাংলার অগ্রগতি কতটা ঘটলো, এবং বামফ্রন্ট যে ইস্তেহার প্রকাশ করেছে সেই ইস্তেহারের ভেতরেও আগামী দিনের অগ্রগতির কী সম্ভাবনা আছে। মমতার দলের পরিসংখ্যান থেকে আমি তুলে ধরছি, সেখানে বলা হয়েছে যে মাথাপিছু বাংলার আয় তৃণমূল শাসনে 3 গুণ বেড়েছে বা 2 গুণ বেড়েছে। 2010-এ মাথাপিছু বাংলার আয় ছিল 51,543 টাকা, 2019 সালে তা দাঁড়িয়েছে 1,09,491 টাকা। কিন্তু আবার একটা মজার বিষয় আছে, শিক্ষা, ক্রীড়া, শিল্প, সংস্কৃতিতে বাজেটে 2010-11 সালে 13,872 কোটি টাকা খরচা হয়েছিল, যা 2020-21 সালে বেড়ে দাঁড়িয়েছে 37,059 কোটি টাকা।
তাহলে দেখুন, মাথাপিছু আয় বাংলার দুগুণ বেড়েছে বলে দাবি করেছে মমতার দল, এবং 2011 সালে শিক্ষা, ক্রীড়া, শিল্প, সংস্কৃতিতে যে টাকা ব্যয় করা হতো সেটা হলো 13,872 কোটি টাকা, সেটা এখন দাঁড়িয়েছে 37,059 কোটি টাকায়। তাহলে খুব একটা কিন্তু বৃদ্ধি এই ক্ষেত্রে তৃণমূল ঘটাতে পারেনি। আমরা এই প্রশ্নটা রাখতে পারি তৃণমূল কংগ্রেসের কাছে, কেন এই বৃদ্ধিটা এত অল্প হলো? 13,000 কোটি টাকা থেকে মাত্র 37,000 কোটি টাকার বিষয় গেল। এই শিল্প, শিক্ষা, সংস্কৃতি ক্ষেত্রে তো আরও বিরাট ব্যয় বরাদ্দের দরকার ছিল, সেই ব্যয় বরাদ্দটা কেন এলো না? এটা কোনো এখানে কোনো সাম্প্রদায়িকতার বিষয় আসবে না? এই প্রশ্নটা আমরা তৃণমূলের কাছে করতে পারি। আবার তৃণমূল বলছে যে তৃণমূল বলছে যে কন্যাশ্রীতে 67.29 লক্ষ যুবতীর শিক্ষার প্রসারের জন্য 6,720 কোটি টাকা তারা ব্যয় বরাদ্দ করা হয়েছে। খুব ভালো, তো কন্যাশ্রী একটা জনপ্রিয় প্রকল্প, কিন্তু এই ব্যয় বরাদ্দের ভেতর দিয়ে যারা আজকে এনলাইটেন্ড হচ্ছে, যারা আজকে এই সুবিধেগুলো পাচ্ছে, সেই সুবিধেগুলো কি তাদের আরও অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে? শিক্ষা, স্বাস্থ্য, চাকরির ক্ষেত্রে কি বাংলা একটা স্ট্যান্ডার্ড ইয়ার্ড হয়ে উঠছে? এই প্রশ্নটাও কিন্তু তৃণমূলের কাছে রাখতে হবে, এবং এই প্রশ্নের উত্তরে বামফ্রন্টকে আজকে বলতে হবে যে তারা কি করবেন ক্ষমতায় এলে। তাদের ইস্তেহারে কিন্তু এইভাবে পুঙ্খানুপুঙ্খ কোনো বিশ্লেষণের জায়গা খুঁজে পেলাম না। একটা কাজ, এই হাসপাতালের বেডের কথা বলছিলাম, একটা কাজকে আবার কিন্তু তৃণমূল শাসনে একটা ভালো কাজের তারা চেষ্টা করেছিল। সেই কাজটা হলো কি? সেই কাজটা হচ্ছে যে 2011 সালে যখন পশ্চিমবঙ্গে 58,647টি বেড ছিল হাসপাতালের, সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে হচ্ছে 85,627টি, অর্থাৎ 46% বেড বৃদ্ধি হয়েছে হাসপাতালের। এটা অবশ্যই তারিফে কাবিল একটা কাজ। তাহলে বামফ্রন্ট ক্ষমতায় এলেই 46% বৃদ্ধির বিপরীতে তারা কত শতাংশ বৃদ্ধি ঘটাতেন তার একটা পুনর্মূল্যায়ন বোধহয় খুব জরুরি বিষয় ছিল, কিন্তু সেটা এখানে নেই। এইবার আরেকটি জায়গায় আসি, তৃণমূল এবং বামফ্রন্ট দুটো দলের নির্বাচনী ইস্তাহারেও আমি কোথাও দেখলাম না জনগণের ভূমিকার কথা। যদিও বামফ্রন্ট তার নির্বাচনী ইস্তাহারে এই কথা বলেছেন যে পঞ্চায়েত পরিচালনা করার জন্যে পঞ্চায়েতের প্রত্যেক গ্রামসভার সভাকে প্রতিদিন গ্রামসভার সভা যেটা হবে সেটা নিয়মিত করা হবে, এবং পঞ্চায়েতের খরচ একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পঞ্চায়েতের কাজে প্রান্তিক মানুষকে টেনে আনার ওপরেও তারা জোর দিয়েছে, এবং পঞ্চায়েতকে তারা মনে করছে যে একটা সরকার, গ্রামের সরকার হবে পঞ্চায়েত। খুব ভালো কথা, কিন্তু বামফ্রন্ট এবং তৃণমূলের বাইরেও যে বিরাট এক নাগরিক সমাজ পড়ে আসে, যে নাগরিক সমাজ ছাড়া কিন্তু উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, সেই নাগরিক সমাজকে নিয়ে কিন্তু তাদের সেই অর্থে বক্তব্য আমি অন্তত খুঁজে পাই। কীরকম আমি বলি যে ভূমি সংস্কার সেই আশানুরূপ কাজ না করতে পারার অন্যতম জায়গা কি, যে নাগরিক সমাজ সেই সংস্কারের পাশে ছিল না। অর্থাৎ নাগরিক সমাজ পাশে থাকা মানে কি, জনগণ যদি জানতো যে এত পরিমাণ জমি এই মানুষদের বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই মানুষরা সেই জমি ঠিকমতো পায়নি, বেনামে আবার ওই জমি অন্যদের হাতে চলে গেছে, এটা যদি জনগণের বিভিন্ন সংগঠন জানতো, তাহলে কিন্তু জনগণ সেই বিষয়টার উপর একটা হস্তক্ষেপ করলেও করতে পারত। আজকে যদি হাসপাতাল পরিচালনায় জনগণের ভূমিকাকে আরও গভীরভাবে তুলে ধরা হতো, হাসপাতাল পরিচালনায় ক্লাবগুলোর ভূমিকাকেও একটা স্থান দেওয়া হতো, তাহলেও কিন্তু দেখা যেত যে আজকে বড় বড় হাসপাতালগুলোতে যেভাবে রুগী ফিরিয়ে দেওয়া হয় সেই বিষয়টা হচ্ছে না। কেন, ক্লাবের যে ছেলেটা ক্লাব রাজনীতি মানে ক্লাবে কাজকর্মও করে, তারও একটা পপুলিস্ট ইমেজ থাকে, সেও চায় না যে কোনো মানুষ কাঁপতে কাঁপতে হাসপাতালে এসে হাসপাতালে সিট পাবে না। তাহলে এই নাগরিক সমাজের কাজকে যদি হাসপাতালের ক্ষেত্রে প্রয়োগ করা হতো, তাহলেও কিন্তু একটা বিরাট জায়গা তৈরি হতো। সেই জায়গাগুলো তৈরি করা হয়নি। এখানে ব্যাপারটা হয়েছে অনেকটা যে আমরা করব তোমরা দেখবে, সচিন তেন্ডুলকর 6 মারবে, আমরা যেন শুধু হাঁ করে দেখবো, বড় জোর হাততালি দেবো। কিন্তু এর বাইরে যদি এরকম একটা করা হতো যে জনগণকে এই মডেলগুলোর সাথে আরও সংশ্লিষ্ট করা যেত, তাহলে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটতো। আর এই ঘটনাই কিন্তু এখন ঘটানোর একটা চেষ্টা চলছে। পাড়া একতা মঞ্চ নামে একটা মঞ্চের কনসেপ্ট আমার বন্ধু নরেশ জৈন এনেছেন। সেই পাড়া একতা মঞ্চের অন্যতম কাজ হবে কি, পাড়ায় যে লোকটা একদম খেতে পাচ্ছে না তার খোঁজ রাখা এবং তার কাছে কিভাবে বিকল্প খাবারের সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেই কাজটা করা।
পাড়ায় সবচেয়ে যে ছেলেটা ট্যালেন্টেড, ছবি আঁকছে কিন্তু ছবি আঁকার সরঞ্জাম পাচ্ছে না, পাড়ার লোকেরা মিলে সেই ছেলেটার কাছে ছবি আঁকার সরঞ্জাম পৌঁছে যাওয়া। 3, পাড়ায় যাতে কোনোভাবে কোনো ধরনের সাম্প্রদায়িক বিশৃঙ্খল না তৈরি হয় সেই জায়গাটাকে তৈরি করা। 4, পাড়ার মানুষকে নিয়ে যদি পাড়ার বন্ধ যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকেও যদি খোলা যায়, সেগুলোকেও যদি খোলার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া যায়। আজকে বামফ্রন্ট যেটা বলছে যে সমবায় আন্দোলনের কথা, বিশেষ করে মানে পৌরসভা এবং পঞ্চায়েতের ভেতর দিয়ে সে শিল্পায়ন ঘটানোর একটা ওপর কনসেপ্ট নিয়েছে। এই কনসেপ্টটা তখনই সফল হতে পারে যখন নাগরিক সমাজ এই কনসেপ্টের সাথে দাঁড়াবে। আপনার পাড়ায় একটা বন্ধ কারখানা রয়েছে যেখানে ঘড়ি তৈরি করা হতো, এখন নাগরিক সমাজ যদি সেই আপনাদের পাড়ার সবাই যদি মিলিত হয়ে সেই কারখানা খোলার আরেকটা উদ্যোগ নেয়, কিছু মানুষ যদি সেখানে একটা টাকা দেয়, নিয়মিত যদি সেখানে একটা টাকা দেয়, তাহলে পুরনো যে শ্রমিকরা একসময় এই কারখানার সাথে জড়িত ছিল, যারা গিয়ে উচ্ছেদ হয়ে গেছেন, তারা আবার কিন্তু সেই কারখানায় ফিরে আসতে পারেন। এবং সেই কারখানায় ঘড়ি কারখানা যদি গিয়ে পুরোপুরি দেখা যায় সময়ের নিরিখে ঘড়ি সারাইয়ের বিষয়টা আজকে বাতিল হয়ে গেছে, তাহলে সেখানে অন্য কিছু তো তৈরি করা যায় যেটা সময়ের দাবি। ঘড়ি কারখানা বাতিল হয়ে যেতে পারে কিন্তু মানুষের প্রয়োজন তো বাতিল হয় না। সেই মানুষের প্রয়োজনীয় কাজ তো ওখানে গড়ে উঠতে পারে, অন্য কিছু একটা যেটা আজকে মানুষের ভীষণভাবে প্রয়োজন, এবং তার জন্য তো যে শ্রমিকরা আছে তাদের প্রশিক্ষিত করা যেতে পারে। পাড়ায় এরকম অনেক লোক পাওয়া যাবে যারা জ্ঞানী গুণী, যারা এই প্রশিক্ষণের দায়িত্ব নিতে পারেন। ফলে এই পাড়া একতা মঞ্চের কনসেপ্টগুলোকে যত বেশি আমাদের রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে এবং যত বেশি আমাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সাথে পাড়া স্তরের মানুষের মেলবন্ধন হবে, অর্থাৎ পাড়ার ক্যাডার নয়, পাড়া স্তরের যে মানুষগুলো গভীরভাবে ভাবনা চিন্তা করেন, তারা যত এই ঘটনাগুলোর সাথে মেলবন্ধ যুক্ত হতে পারবেন, যত বেশি পাড়ার নিজস্ব সংগঠনগুলোর সাথে, পাড়ার একতা মঞ্চের মতো সংগঠনগুলোর সাথে বড় বড় সরকারি এবং রাজনৈতিক প্রজেক্টগুলোকে যুক্ত করা যাবে, তত মনে হয় আমরা একটা অগ্রগতির সুন্দর স্বপ্নকে খুঁজে পাবো। সেই অগ্রগতির শুভ স্বপ্নের নামে কসম খেয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠানটা শেষ করছি। আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই আপনারা জানাবেন, কেননা আপনাদের সহযোগিতা ছাড়া ইউটিউবে এই ধরনের ছোট্ট চ্যানেলগুলো বাঁচতে পারে না। ফলে আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব 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 ভালো থাকবেন।